আমাদের সবারই মোটামুটি একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে আমরা যেটাই পড়ি সেটা আমরা মনে রাখতে পারি না। আমরা যেটাই পড়ি সেটাই ভুলে যাই। দেখা গেছে যে আমি এক সপ্তাহে কোনো কিছু পড়লাম, এটা আমি নেক্সট সপ্তাহে যে আমি আসলে ভুলে গেলাম। অথবা আমি ২ সপ্তাহ ধরে একটা জিনিস পড়লাম, বাট এটা আমি দেখা গেল যে ১ মাস পরে আমি ওই জিনিসটা আর মনে রাখতে পারতেছি না। এই প্রবলেমটা শুধুমাত্র আপনার একার না, এই প্রবলেমটা আসলে সবার। এই প্রবলেমটা সবার। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমি সবসময় বলি, যখন আমাদের বয়স হচ্ছে একদম ছোট বয়স, অর্থাৎ ১ থেকে শুরু করে ৫-৬ বছর বয়স পর্যন্ত আমাদের ব্রেইনের সেল যেভাবে কাজ করে, আমাদের এখনকার বয়স যেটা, আমি ধরে নিই আমাদের এখনকার বয়সের রেঞ্জ হচ্ছে সে ফর এক্সাম্পল ২২ থেকে ৩২, এই যে যেই বয়সে আমরা মোটামুটি বিসিএসে অ্যাপিয়ার করতেছি, এই বয়সটা আসলে মুখস্থের বয়স না। মুখস্থের বয়স অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলার শৈশবের যে সময়টা, সেই সময়টা আসলে আমাদের মুখস্থের সময়। ওই সময় আমাদের ব্রেইন সেলগুলো খুবই অ্যাক্টিভ থাকে, আমরা সহজে যে কোনো কিছু মুখস্থ রাখতে পারি, আমরা যে কোনো কিছু আমাদের মানে মনে থাকে খুব সহজে। কিন্তু এই বয়সে আমরা ওই আগের মতো আমরা মুখস্থ রাখতে পারি না, এবং যার ফলে আমরা যারা এই সময় বিসিএস এর পড়া আমরা মুখস্থ করে মনে রাখতে চাই, তারা হচ্ছে একটা খুব বড় সড়ো একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ে যাই। কারণ এই সময় তো আসলে খুব ন্যাচারালি আপনার মুখস্থ রাখার ক্যাপাবিলিটি এমনিতে অনেক ডিক্রিজ হয়ে গেছে। তার উপর যদি আপনি ব্রেনকে প্রেশার দিয়ে আরো মুখস্থ করতে চান, তাহলে এই সময়ে আপনার ব্রেইনের অ্যাকচুয়ালি যেই পার্টটা বেশি অ্যাক্টিভ, আপনি সেটাকে না ইউজ করে আপনি মুখস্থর দিকেই যদি আগান, তাহলে আসলে যেটা হয় যে আপনার মুখস্থ তো এটা রাখতেই পারেন না, এবং আপনার ব্রেইন এই মুহূর্তে যেই কাজের জন্য বেশি কর্মক্ষম, আপনি সেটাকে আপনি ইউজ করলেন না। আমি একটু ডিসক্রাইব করি। আমাদের এই বয়সটায়, যে আমি যেটাকে বললাম ২২ থেকে ৩২, এই বয়সটায় আমরা মুখস্থ কম রাখতে পারি, এটা ট্রু। বাট এই বয়সে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি আসলে অনেক বেশি বেড়ে যায়। আমরা যে কোনো কিছু অনেক সহজে বুঝতে পারি। আমরা অনেক মানে খুব সহজে বুঝতে পারি। আপনি চিন্তা করে দেখেন, ছোট একটা বাচ্চা, তাকে কোনো একটা জিনিস বুঝাইতে গেলে কিন্তু তাকে বুঝানোটা কিন্তু একটু ডিফিকাল্ট। বাট সে সে ওই বয়সে কিন্তু আপনি দেখেন যে খুব মানে একদম দ্রুত ইংরেজি, বাংলা, রাইম, ছড়া একদম সব মুখস্থ করে ফেলতেছে। ঠিক আছে? কিন্তু দেখেন যে বুঝার ক্যাপাবিলিটি কিন্তু আপনার বয়সে সবচেয়ে বেশি। সো এই টাইমে আমরা যেই প্রিপারেশনগুলো নিব বা যেই পড়াগুলো পড়বো, সেগুলো যদি আপনি মনে রাখতে চান, তাহলে আপনার ব্রেইনের এই মুহূর্তের যে অ্যাক্টিভ পার্ট, অর্থাৎ বোঝার যে বিষয়টা, সেই জায়গাতে আপনাকে ফোকাস করতে হবে। এখন কিভাবে সেটা আমরা করব? আমরা সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। আমরা আরেকটা সমস্যা কোথায়? যে আমরা এই যে পড়ার ক্ষেত্রে আমরা বলি যে আমরা আসলে মনে রাখতে পারি না, তার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। একটা জিনিস খেয়াল করেন যে আমরা মনোযোগ, সে ফর এক্সাম্পল আমরা মানে কিছু ক্লাস, যেমন আপনি খেয়াল করবেন আপনার ভার্সিটির কিছু ক্লাসে যে স্যারদের যখন লেকচার শুরু হয়, তখন মনোযোগ ধরে রাখা মনে হয় যে আসলে অনেক কঠিন। আবার কিছু ক্লাস আছে যে সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে টেরও পাওয়া যায় না। আপনি দেখবেন এই পুরো জিনিসটা আসলে উপস্থাপনের উপর, যে আপনি নিজে কিভাবে এই জিনিসটাকে উপস্থাপন করছেন বা আপনার কাছে উপস্থাপনা করা হচ্ছে, আপনার কাছে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন আপনি যেহেতু বিসিএস এর প্রিপারেশন নিজে নিচ্ছেন, তাইলে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনাকে নিজের কাছে নিজেকে উপস্থাপনা করতে হবে। আপনাকে নিজের কাছেই নিজেকে এটাকে প্রেজেন্ট করতে হবে এমন একটা উপায়ে, যাতে করে আপনি মনোযোগ ধরে রাখতে পারেন। এখন এইটা আমরা কিভাবে করব? সো দুইটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে আমরা মনে রাখতে পারি না, মনে রাখতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। ২ নাম্বার প্রবলেম হচ্ছে যে ঠিক আছে ভাইয়া, মনে রাখতে যতটুকু পারি, কিন্তু পড়তে বসলে আসলে তখন মাথায় অন্যান্য সব চিন্তা ভাবনা চলে আসে, এবং পড়ায় কখনোই মনোযোগ ধরে রাখতে পারি না। এবং আপনারা সবাই জানেন, মনোযোগ দিয়ে অল্প সময় পড়া আর মনোযোগ ছাড়া বই নিয়ে সামনে বসে থাকা ঘন্টার পর ঘন্টা, দুইটার মধ্যে আসলে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। ২টা টেকনিকের কথা আমি আপনাদেরকে বলবো। এই ২টা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ২টা টেকনিক, একটা হচ্ছে মেমোরি এইড, ২ নাম্বার হচ্ছে অ্যাক্টিভ রিকল। আজকে থেকে এই জিনিসটা একদম খুব ভালো করে আহ, মাথায় রাখবেন যে আমাদের মেমোরি এইড এবং অ্যাক্টিভ রিকল, এই ২টা টেকনিক আমরা হচ্ছে ইউজ করব। তাইলে আমরা যে কোনো কিছু আমরা সহজে মনেও রাখতে পারবো এবং আমরা মনোযোগও ধরে রাখতে পারবো। ওকে, এখন আমি ২টা নিয়ে অল্প করে আমি আলোচনা করি। প্রথমত মেমোরি এইড। মেমোরি এইড কি দেখেন, খেয়াল করেন এই যে আমার যে স্লাইড, একটু আগের যে স্লাইড দেখেন, এই স্লাইডের মধ্যে একটা মাত্র লেখা, বাট এই স্লাইডের পাশে দেখেন একটা ছবি আছে, বা প্রথম স্লাইডটাতে দেখেন কিছু আইকন আছে, পরের স্লাইডটাতে দেখেন এখানে ২টা মাত্র কথা, কিন্তু এখানে দেখেন ২টা আইকন আছে। আপনার যখন মেমোরি মানে হচ্ছে আপনার মেমোরিকে শুধুমাত্র টেক্সটের বাহিরে আরো কিছু এলিমেন্ট আপনাকে দেওয়া।
যদি আমি আপনার ব্রেনকে শুধুমাত্র লেখালেখি ছাড়া কিছু ছবি অথবা কোন একটা ভিডিও অথবা কোন একটা রিলেটেড ইনফরমেশন আমি যদি আপনাকে এটার সাথে দেই, তাহলে দেখবেন এটা আপনার জন্য মনে রাখাটা অনেক ইজিয়ার। কারণ আপনার ব্রেনের কাছে তখন আসলে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে যে ওই একটা সিঙ্গেল জিনিসকে মনে রাখার জন্য। এই কারণে দেখবেন যে আসলে আমরা কি করি, আমরা যদি ছবি সহ কোনো কিছু দেখি ওটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। দেখেন আপনি সে ফর এক্সাম্পল আপনি গত 2 সপ্তাহ আগে কি পড়ছিলেন এটা হয়তো বা আপনার মনে নাই, কিন্তু আপনি আজ থেকে 10 বছর আগে কোনো একটা খুব চমৎকার একটা মুভি হয়তো বা আপনি দেখছিলেন, সেই মুভির একদম কাহিনী থেকে শুরু করে অ্যাক্টর অ্যাক্ট্রেস পুঙ্খানুপুঙ্খভাবে আপনার সব মনে আছে। আপনি একটা ভিডিও তো দেখছেন এবং আপনি একটা এন্টারটেইনমেন্ট মুডে ছিলেন, আপনি ওখান থেকে কোনো কিছু মনে রাখতে হবে এমন কোনো ভিউ নিয়ে দেখেন নাই। সো ভিডিওটা হচ্ছে আমাদের মেমোরিতে আসলে এইভাবে কাজ করে। দেন হচ্ছে আপনি যদি জানেন যে এটার সাথে আরো কিছু রিলেটেড ইনফরমেশন আছে, আরো কিছু তথ্য আছে, এটার আরো কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো যদি আপনি জানেন তাহলে দেখবেন যে ওই জিনিসটা মনে রাখা আপনার জন্য অনেক অনেক সহজ। এখন আমি প্রত্যেকটা ছোট করে একটু এক্সাম্পল দিই, তাহলে দেখবেন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে এটা আপনি অনেক সহজে বুঝতে পারবেন। যেমন সে ফর এক্সাম্পল আমরা যখন বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ি তখন আমরা কিন্তু জানি যে ফতেহপুর সিক্রি নামে একটা জিনিস, সেটা হচ্ছে আকবর যে অনেক পুরাকীর্তি নির্মাণ করেন, যে অনেক অনেক স্থাপনা নির্মাণ করেন, যেটা হচ্ছে এখন আমরা বলতেছি আর ঐতিহাসিক স্থাপনা বা পুরাকীর্তি। তো এই জিনিসটা যেমন ফতেহপুর সিক্রি, এটা হয়তো আপনি প্রথমবারের জন্য শুনছেন। আপনি যদি দেখেন, আপনি খেয়াল করেন এই পুরো জায়গাটার মধ্যে একটা মাত্র ছবি বিশাল করে, আমি আপনাকে যখনই বলতেছি ফতেহপুর সিক্রি আপনি কিন্তু বুঝতেছেন যে এটাই হচ্ছে ফতেহপুর সিক্রি। দেখেন কি বিশাল, আপনি মানুষের হাইট দেখেন, এখানে মানুষের হাইটগুলো দেখেন যে এখানে অ্যাভারেজ মানুষের হাইট, এবং এই ফতেহপুর সিক্রি কত বিশাল। অর্থাৎ সেই মুঘল আমলে, অর্থাৎ 1500-1600 দিকে, 1500 বা 1600 দিকে এই ধরনের একটা খুবই মেটিকিউলাস একটা স্থাপনা, এটা কিন্তু মানে দেখেন, এবং এখানে কিন্তু অনেক ইনস্ক্রাইবড আছে আরবিতে যে এই জায়গাগুলাতে এখানের এত উঁচুতে মিনারগুলোর কথা আপনি একবার চিন্তা করেন, এই জায়গার এই মানে গম্বুজটার কথা চিন্তা করেন, খুবই অসাধারণ একটা স্থাপনা। আপনি যখন এই ছবিটা একবার দেখবেন ফতেহপুর সিক্রি আপনার মাথায় থাকবে, মানে আকবরের প্রতি কিন্তু আকবরের যে স্থাপত্য শৈলী সেটা সম্পর্কে কিন্তু আপনার একটা খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে। সেকেন্ড কথা হচ্ছে, আপনি যেহেতু ফতেহপুর সিক্রি আকবর নির্মাণ করেছে আমাদের উপমহাদেশের একটা খুব মানে বিখ্যাত একটা মানে স্থাপনা, এই স্থাপনাটা আসলে কোথায় আছে এটা যদি আপনি জানেন তাইলে দেখবেন যে আপনার জিওগ্রাফির নলেজও কিন্তু বাড়বে, এবং এটার সাথে কিন্তু আপনার ব্রেন আরেকটা মেমোরি এইড পাবে যে আসলে যে এটা কোন জায়গায় আছে। সো এটার সাথেও কিন্তু রিলেট করতে পারবে। আপনি কিন্তু আসলে মনে রাখতে চাচ্ছেন যে ফতেহপুর সিক্রি হচ্ছে আকবর নির্মাণ করছে, বাট আপনি এর সাথে দেখেন আরো কয়েকটা মেমোরি এইড আপনি দিচ্ছেন। সে ফর এক্সাম্পল আপনি ম্যাপে চলে গেলেন, ম্যাপে চলে গিয়ে ফতেহপুর সিক্রি আপনাদের সবার কাছে ডিজিটাল ডিভাইস আছে, জাস্ট সার্চ দিলেই আপনি ম্যাপে দেখে ফেলবেন যে এটা কোথায়। এটা হচ্ছে জয়পুর বা নিউ দিল্লির এবং জয়পুরের কাছাকাছি, লখনৌ থেকে একটু দূরে। দেখেন এখানে দেখেন অনেকগুলা কাজ হইলো, যে দেখেন আপনি নিউ দিল্লিটা ইন্ডিয়ার কোথায় আছে, অর্থাৎ ইন্ডিয়ার রাজধানী ইন্ডিয়ার কোন জায়গাটা, ইন্ডিয়ার কিন্তু মাঝামাঝি জায়গায় ইন্ডিয়ার রাজধানী না, নিউ দিল্লি কিন্তু একটু উত্তরের দিকে, রাইট? সো আপনি কিন্তু এখান থেকে একটা খুব মানে জিওগ্রাফিক খুব ভালো একটা আইডিয়া পাইলেন। দেন আপনি দেখলেন এখানে লখনৌ আছে আবার জয়পুরও আছে। এখানে দেখেন রাজস্থান, রাজস্থান কিন্তু পুরোটাই মরুভূমি। আপনারা কিন্তু অনেক সময় দেখেন যে ট্রাভেল ব্লগ গুলাতে যে ইন্ডিয়ার মরুভূমিতে মানুষজন ঘুরতে যাইতেছে, এটা কিন্তু রাজস্থানে যায়। সো দেখেন অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে এলিমেন্ট গুলা পাইতেছেন। আপনি যখন এই ম্যাপটা দেখতেছেন আপনি কিন্তু এখান থেকে আপনি দেখেন যে নাগপুর, আপনি দেখেন পাটনা, পাটনার কথা আপনি অনেক শুনছেন যখন পড়ছেন। দেন বাংলাদেশের ম্যাপ তো আমরা জানি বাংলাদেশ এখানে আছে। দেখেন কলকাতাটা কোন জায়গায় আছে, কলকাতাটা হচ্ছে বাংলাদেশ থেকে কতটুকু কাছে। দেন উপরে আছে নেপাল, এদিকে আছে ভুটান, আর উপরে চলে গেলে চীনের তিব্বত। ওকে, এই যে জম্মু কাশ্মীর যেটা নিয়ে ঝামেলা, এটা হচ্ছে ইন্ডিয়ার একদম উত্তরের ঠিক উপরের দিকে এবং পাকিস্তানের ঠিক উত্তর পূর্ব দিকে। দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো নলেজ, আপনি জাস্ট এটা এক পলক একটু দেখলে, 1-2 মিনিট যদি আপনি একটু এটা নিয়ে স্ক্রল করেন, স্পেশালি আমি আপনাদের সবাইকে বলবো যে যে কোনো কিছু আপনি যদি ম্যাপে দেখতে চান আপনি গুগল ম্যাপে দেখবেন, ইমেজে না দেখে গুগল ম্যাপে দেখবেন। তাহলে যেটা হবে আপনি একটু জুম ইন জুম আউট করে আপনি যেই জায়গাটা দেখতে চান আপনি সেই জায়গাটা দেখবেন। আমি যেমন অনেক সময় করতাম যে স্ট্রিট ভিউ যেটা আছে, গুগলের স্ট্রিট ভিউ ইউজ করে আমি ওই জায়গাটাতে নেমে গিয়ে একটু আশেপাশে একটু ঘুরে আসতাম। মানে এটাতে যেটা হইতো যে মানে ওই জায়গা সম্পর্কে আমার একটা মোটামুটি আসলে ওই জায়গাটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, বাংলাদেশ থেকে কতটুকু ডিফারেন্ট, মানে একটা মোটামুটি কিন্তু ওভারঅল খুব ভালো একটা ধারণা পাওয়া যায়। সো দেখেন আপনি কিন্তু মানে এই একটা ম্যাপ থেকে আপনি অনেকগুলো আইডিয়া পেলেন। এবং আমাদের মূল পারপাস কি ছিল? মূল পারপাস ছিল হচ্ছে আমাদের
এই জায়গাটাতে অর্থাৎ জয়পুর এবং নিউ দিল্লির মাঝামাঝি জায়গাটাতে ফতেপুরের সিক্রি এই জায়গাটাতে অবস্থিত। দেন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ছোট্ট একটা ভিডিও দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো না যে ট্রাভেল ব্লগ অনেক বড় বড় দেখে ফেলেন। আপনি যদি ইউটিউবে, আমি বলবো যে ইউটিউব এই জন্য অনেক চমৎকার একটা লার্নিং প্ল্যাটফর্ম। আপনি যদি জাস্ট ফতেপুরের সিক্রি ইউটিউবে সার্চ দেন, আপনি বাংলা ইংরেজিতে প্রচুর প্রচুর কন্টেন্ট পাবেন। আপনি বাংলা, ইংরেজি, হিন্দি সবগুলোতে প্রচুর প্রচুর কন্টেন্ট পাবেন। আপনি মোটামুটি একটু ছোট টাইপের কন্টেন্ট, 4 থেকে 5 মিনিটের মধ্যে যে কন্টেন্ট, যেমন দেখেন এটা 21 মিনিট, আপনার হাতে যদি মোটামুটি সময় থাকে আপনি দেখতে পারেন, বাট আমার কাছে মনে হয় এত সময় মানে এটা তো নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে 4 মিনিটের যে ফতেপুরের সিক্রির যেই মানে ভিডিওটা আছে সেটা আপনি দেখে নিতে পারেন। তাহলে দেখেন, এই যে আমি ফতেপুরের সিক্রি নিয়ে আমি কিন্তু আপনাদেরকে প্রথমত হচ্ছে ফতেপুরের সিক্রির একটা ছবি দেখাইলাম, দেন হচ্ছে আমি ম্যাপে কিছু আলোচনা করলাম, দেন হচ্ছে আমি একটা ভিডিওর কথা বললাম। আপনি যদি 4 মিনিট সময় ব্যয় করে একটু ফতেপুরের সিক্রিটা একটু ঘুরে আসেন, হয়তোবা আপনার মধ্যে একটা ইন্টারেস্টও জাগবে যে আপনি হয়তোবা যদি কখনো সুযোগ হয় তাহলে আপনি ওখানে যাবেন। ওকে, অনেক অনেক ভ্রমণ কাহিনী আছে যেগুলোতে কিন্তু ফতেপুরের সিক্রির কথা উল্লেখ করা হয়। সো সেগুলো যদি আপনি কখনো পান তাহলেও কিন্তু আপনি রিকল করতে পারবেন, আচ্ছা এটা তো আকবর নির্মাণ করছিল। এবং ফতেপুরের সিক্রির ভিতরে হচ্ছে আকবরের যে একটা যে বেড ছিল, মানে খুব রাজকীয় বিশাল, ঠিক আছে। সো আমি জাস্ট বললাম, আপনারা হচ্ছে দেখবেন, তাহলে দেখবেন যে এই আমি আপনাদেরকে একটু জাস্ট একটা ইন্টারেস্টিং একটা জিনিস জাস্ট থ্রো করলাম, যাতে করে আপনারা ভিডিওতে একটু খোঁজার চেষ্টা করেন যে মানে বেডটা আসলেই কত বড় বা কতটা রাজকীয় ছিল। তাহলে আমি কি বললাম, আমাদের বললাম প্রথমত মেমোরি এইডের কথা বললাম, যে আমি যখন পড়বো তাহলে যদি আমি এই বিষয়গুলো নিয়ে পড়ি তাইলে আমার মনোযোগ ধরে রাখা সহজ হবে, আমি দীর্ঘদিন মনে রাখতে পারবো। আপনি দেখেন, এই যে আজকে আমি ফতেপুরের সিক্রি নিয়ে আমি আপনাদের সাথে একটু 5 মিনিট কথা বললাম, আপনি দেখেন কতদিন পর্যন্ত আপনি ফতেপুর সিক্রি এটাকে মনে রাখতে পারেন। অথচ আপনি যদি জাস্ট টেক্সট বুক থেকে ফতেপুর সিক্রি আকবর নির্মিত, ফতেপুর সিক্রি আকবর নির্মিত এমনি করে যদি জাস্ট পড়ে যান, আপনি আজকে পড়বেন কালকে ভুলবেন, আপনি 2 দিন পড়বেন 3 নাম্বার দিনে আপনি ভুলে যাবেন। সো এই 5 মিনিট আপনি সময়টা যদি ব্যয় করলেন, এটা ব্যয় না, এটা আপনি ইনভেস্ট করলেন, যে আপনি দীর্ঘদিন এটা মনে রাখার জন্য আপনি ইনভেস্ট করলেন। এই জায়গাটা আপনি করবেন। আমি মোটামুটি যখন পড়তাম তখন সবসময় আমি হচ্ছে মেমোরি এইড নেওয়ার চেষ্টা করতাম। আমি ওটার উপর হচ্ছে কি কি ব্যাকগ্রাউন্ড একটু স্টাডি করার চেষ্টা করতাম, যাতে করে আমি ওই পড়াটা যখন পড়ি আমার কাছে যখন এটা ইন্টারেস্টিং লাগে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যতই পড়েন না কেন আপনি ভুলবেন, এটা নিয়ে আপনার কোনো মানে এইটা নিয়ে মানে আপনার এই বয়সে যেমন আপনি দেখেন যে অনেকেই আছে যে নাম মনে রাখতে পারে না, অনেকেই আছে যে নাউন যে কোনো জায়গার নাম মনে রাখতে পারে না, অনেক মানুষের নাম মনে রাখতে পারে না, এটা হইতেই পারে। বাট যার সাথে আপনার ইন্টারাকশন রেগুলার হয় তার নাম কিন্তু আপনি কখনো ভুলেন না। আপনি তার নামই ভুলে যান যার সাথে আপনি ইন্টারাকশন কমন আপনার হচ্ছে কমন হয়। আপনি খেয়াল করেন এই জায়গাটাতেই হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল কি? সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে মোটামুটি আজকে পড়লেন, আপনি 20 মিনিট পড়লেন বা 1 ঘন্টা পড়লেন, 2 ঘন্টা পড়লেন, 4 ঘন্টা পড়লেন, যাই পড়লেন, আপনি এটা একটু রিকল করার চেষ্টা করেন। আপনি বইয়ের পাতা বন্ধ করেন, আপনি যদি ট্যাব থেকে পড়েন ট্যাবটা অফ করেন, যেখান থেকে পড়েন না কেন সোর্সটা অফ করে আপনি একটু চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করেন যে যা যা পড়ছেন, ঠিক আছে, আপনি হয়তোবা চর্যাপদ পড়ছেন, অথবা হচ্ছে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়ছেন, আপনি সেক্টরগুলো একটু মনে করার চেষ্টা করেন। কোন সেক্টরের হচ্ছে সেক্টর কমান্ডার কে ছিল, জেড ফোর্সের কে ছিল, এস ফোর্সের কে ছিল, এগুলো একটু মনে করার চেষ্টা করেন। এরপর হচ্ছে ওই টাইমে আমাদের বিদেশি কূটনীতিক মানে কত তারিখে হচ্ছে আমাদের এম হোসেন আলী তিনি হচ্ছে আমাদের দেশের প্রতি তিনি হচ্ছে আনুগত্য প্রদর্শন করছেন এবং তিনি হচ্ছে পাকিস্তানের মানে ওই পোস্ট থেকে সরে আসছেন। এই বিষয়গুলো একটু রিকল করার চেষ্টা করছেন। অর্থাৎ আপনি যাই পড়ছেন সারাদিনে আপনি মোটামুটি সিরিয়ালি অথবা না সিরিয়ালি না পারলেও মোটামুটি র্যান্ডমলি রিকল করার চেষ্টা করেন। আমাদের ব্রেইন সেটাই মনে রাখার চেষ্টা করে বা সেটাই মনে রাখে যেটা আপনি ব্রেইনকে অ্যাক্টিভলি রিকল করান। এই কাজটা ব্রেইনকে একটু পরিশ্রম করতে হয়, বুঝতে পারছেন? ব্রেইনকে একটু পরিশ্রম করতে হয়। আপনি যখনই অ্যাক্টিভ রিকল করবেন তখন ব্রেইনকে আপনি যা পড়ছেন সেই জায়গাগুলো থেকে আপনার আবার ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে মনে করাইতে হয়, ব্রেইনকে একটু পরিশ্রম করাইতে হয়। যখনই ব্রেইনকে আপনি পরিশ্রম করাবেন ওইটা ব্রেইন অনেকদিন মনে রাখতে পারবে। দেন ওকে ফাইন, আপনি সারাদিন পড়লেন, পড়ার পরে আপনি এই কাজটা যখন করবেন আপনি প্রতি 2 থেকে 4 ঘন্টার মধ্যে এই অ্যাক্টিভ রিকলটা একবার করার চেষ্টা করেন। আপনি হয়তোবা 2 ঘন্টা পড়লেন অথবা 4 ঘন্টা পড়লেন, এই 4 ঘন্টা পরে আপনি এই 4 ঘন্টায় কি কি পড়ছেন আপনি একটু মনে করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনার কিছু কিছু জিনিস আপনার কাছে মনে হবে আচ্ছা এটা তো মনে হলো ভুলে গেছি, আচ্ছা তাহলে একটু দেখে ফেলেন। সো এই রিকলটা করার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে সারাদিনে যা পড়লেন আপনি যখন ঘুমাতে যাবেন আপনি তখন আপনি চোখ বন্ধ করে একটু রিকল করার চেষ্টা করেন যে র্যান্ডমলি যে কোনো কিছু, আচ্ছা ঠিক আছে ফতেপুরের সিক্রি কার নির্মিত, আচ্ছা আকবর নির্মিত, ওকে ফাইন। তাহলে হচ্ছে সতীদাহ প্রথা কে হচ্ছে এটাকে বন্ধ করে এবং কার হচ্ছে মানে হচ্ছে উৎসাহে বন্ধ করা হয়,
ওই সময় লর্ড কে ছিল, আচ্ছা ওই সালটা কত ছিল, আপনার মনে পড়লো আচ্ছা হ্যাঁ সালটা 1829 ছিল, আচ্ছা তারিখটা কত ছিল। এভাবে করে আপনি নিজে নিজে রিকল করার চেষ্টা করেন। এই জিনিসটা যদি আপনি করেন তাহলে দেখবেন আপনি দীর্ঘদিন আপনি মনে রাখতে পারবেন। সে ফর এক্সাম্পল আমি আপনাকে যেটা বললাম যে আপনি হ্যামলেট অথবা ম্যাকবেথ আপনি সে ফর এক্সাম্পল পড়ছেন আজকে শেক্সপিয়ারের, আপনি হচ্ছে যখন রিকল করবেন তখন রিকল করার সময় আপনি ওই যে কোনো একটা হ্যামলেট অথবা ম্যাকবেথের ক্যারেক্টার গুলোর নাম অথবা এটার প্লটটা কার পরে কি হয়েছিল এটা একটু মনে করার চেষ্টা করেন। তাহলে এবং ওটার উপর আপনি কিছু র্যান্ডম কোশ্চেন আপনি নিজে জেনারেট করেন, আচ্ছা এটা কখন হয়েছিল, আচ্ছা টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, আচ্ছা ঠিক আছে এই ডায়ালগটা কি দিছিল, এই ডায়ালগটা কখন দিছিল, এটা কি সোলো কুই ছিল কিনা, ঠিক আছে। সো দেখেন অনেক কিছু কিন্তু আপনি এটার মধ্যে রিলেট করতে পারবেন। সো আপনার ব্রেইন যখন আবার হচ্ছে শোয়ার সময় আবার অ্যাক্টিভলি রিকল করবে আপনি সারাদিন যা পড়ছেন, আপনি যখন ঘুমাবেন এগুলো ব্রেইন স্টোর করার চেষ্টা করে। অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন যদি আপনি ব্রেইনকে এগুলো মনে করার জন্য আপনি একটু ফোকাস করেন, একটু ফোর্স করেন, আপনার ব্রেইন আপনার ওই দিন রাতে ঘুমে আপনার এটাকে খুব ভালোভাবে স্টোর করবে এবং এইভাবে আপনি কি করতে পারবেন, খুব লম্বা সময় মনে রাখতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপনি কিছু মেমোরি এইড দিয়ে আপনি অলরেডি পড়ছেন এবং আপনি রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাচ্ছেন আপনি তখন এগুলোকে আবার মনে করার চেষ্টা করছেন, আপনি রিকল করার চেষ্টা করছেন এবং এভাবে যদি পড়েন তাহলে আপনার পড়াটা আনন্দদায়ক হবে, এটা হচ্ছে প্রথম কথা। এবং ওই যে যেটা বললাম 10 বছর আগে আপনি কোন একটা মুভি দেখছেন সেই মুভিটা আপনি ভুলেন নাই, কিন্তু আপনি 4 দিন আগে কি পড়ছেন সেটা আপনি ভুলে গেছেন। এই দুটোর মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে আপনি একটা আনন্দ নিয়ে পড়ছেন, আরেকটা হচ্ছে আপনি বাধ্য হয়ে পড়ছেন, আপনি হচ্ছে এটা মনে রাখার জন্য একটা ইন্টেনশন নিয়ে পড়ছেন। সো মেমোরি এইড দিয়ে পড়লে আপনার ওই প্রবলেমটা সলভ হবে, আপনার ওই পড়াটা কিছুটা হইলেও একটা এন্টারটেইনিং পারপাস সার্ভ করবে, আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার মেমোরিতে এটা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন এবং পাশাপাশি আপনি অ্যাক্টিভলি রিকল করবেন। তারপর আপনি যখন একটা সাবজেক্ট আপনি পড়লেন এটা মোটামুটি পড়ার পরে তারপর হচ্ছে ওই সাবজেক্টটা আবার যখন রিভিশন দিতে যাবেন তখন একদম একদম ঢালাওভাবে মনে করেন যে শুধুমাত্র পড়ে গেলেন তা না, আপনি রিভিশনের শুরুতে আপনি অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করবেন। আপনি রিভিশনের শুরুতে কি করবেন, যেমন আপনি রিভিশন যখন দিচ্ছেন চর্যাপদ, প্রথমে আপনি মনে করার চেষ্টা করবেন আচ্ছা চর্যাপদে পদকর্তা কতজন ছিল, আচ্ছা মুনি দত্ত কোন টিকার তিনি ব্যাখ্যা করেন নাই জানি, আচ্ছা ঠিক আছে চর্যাপদে প্রবাদ জানি কোনটা কোনটা আছে, 6টা প্রবাদকে আমি মনে করতে পারি কিনা, কোন প্রবাদের মানে কি, আচ্ছা কোন প্রবাদটা কত নাম্বার পদে ছিল। দেখবেন আপনি কিছু কিছু মনে করতে পারবেন, আপনি 6টার মধ্যে 4টা পারছেন, 2টা পারছেন, 3টা পারছেন, কিছু কিছু আপনি পারবেন না, আপনি পদ কোনটা কোন পদে আছে সেটা হয়তো ভুলে গেছেন। বাট এইটা যখন আপনি ভুলে যাবেন, মানে আপনি যখন বুঝবেন যে এটা তো আমি ভুলে গেছি, এরপরে যখন আপনি রিভিশন দিবেন আপনি তখন এটা আরো গুরুত্ব দিয়ে পড়বেন। বাট যদি আপনি শুরুতেই পড়ে ফেলেন আচ্ছা চর্যাপদের প্রবাদ হচ্ছে 6টা হচ্ছে এই, তাহলে ওগুলো আপনি আবার ভুলে যাবেন। ওকে, ওই 6টার মধ্যে দেখবেন পরের বার যখন রিভিশন দিবেন ওই দেখবেন আবার ওই 3টেই মনে আছে অথবা ওই আবার ওই 2টেই মনে আছে। এই জন্য যখন আপনি রিভিশন দিবেন, রিভিশন দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে অ্যাক্টিভলি রিকল করা, অ্যাক্টিভলি রিকল করা। তাহলে হচ্ছে আমরা মেমোরি এইডের সাথে পড়বো এবং আমরা অ্যাক্টিভলি রিকল করব এবং এভাবে যদি আমরা পড়ি আমাদের পড়া একটু আনন্দদায়ক হবে এবং আমরা ইনশাল্লাহ দীর্ঘদিন মনে রাখতে পারবো। বিসিএস এর পড়া কিন্তু আসলে লং টার্ম মনে রাখতে হয়, এটা কিন্তু এমন না যে আজকে রাতে পড়লাম কালকে পরীক্ষায় দিয়ে আসতে পারলে হয়ে গেল, তা না। কারণ আপনাকে প্রিলি পরীক্ষা দিতে হবে 1টা 2টা 3টা, ঠিক আছে, কারণ আপনি একটা প্রিলি দিতে দিতে আরেকটা রিটেনের টাইম চলে আসবে, ওই রিটেন দিতে দিতে আরেকটা প্রিলির টাইম চলে আসবে, অর্থাৎ আপনার ফাইনাল রেজাল্ট হওয়ার আগে দেখা যাবে আপনাকে 2টা 3টা প্রিলি দিতে হইতেছে। সো আপনাকে কিন্তু লম্বা সময় এটাকে মনে রাখতে হবে। আপনি আজকে পড়ে কালকের পরীক্ষা দিয়ে এসে ভুলে গেলেন, এরকম করা যাবে না, ঠিক আছে। তাহলে আশা করছি আমি যেটা বললাম যে মেমোরি এইড এবং অ্যাক্টিভ রিকল আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে ছবি ভিডিও কিংবা ম্যাপের মাধ্যমে আমরা কিভাবে এটাকে পড়বো, কিছু ব্যাকগ্রাউন্ড আমরা স্টাডি করব এবং কিভাবে আমরা অ্যাক্টিভলি রিকল করে আমরা আমাদের কঠিন পড়াও আমরা খুব সহজে মনে রাখতে পারবো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে ক্র্যাশ কোর্সে আমি কিন্তু প্রত্যেকটা পড়া আমি আপনাদেরকে কি করছি খুব সহজে উপস্থাপন করছি যাতে করে আপনি ওই মেমোরি এইডটা পান, অর্থাৎ ওই সহজনেস, ওই যে ওখানের আনন্দদায়ক পার্টটা, ওখানকার ইম্পর্টেন্ট পার্টটা বা ওইখানকার ভালো লাগার পার্টটা যেই বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আশা করছি এভাবে আগাইলে আপনারা অনেক ভালো করবেন এবং সবশেষে একটাই কথা, আপনার যে পড়া সেই পড়াটাকে ইন্টারেস্টিং বানান, তাহলে ইন্টারেস্টিং বানাইলে খুব ইজিলি আপনি খুব ভালো করতে পারবেন এবং হচ্ছে আপনার শুধু বিসিএস পরীক্ষা না অন্যান্য যে কোনো পরীক্ষা বলেন, আপনার লাইফের যে কোনো স্টেজ বলেন সেগুলোতে আপনি কি করবেন, অনেক ভালো করবেন। আবারও আপনাদের জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা।